নমস্কার, যুব জগতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছে ত্রিপুরা রাজ্যের একজন অত্যন্ত গুণী শিল্পী এবং কলা উৎসবে সে এবার নৃত্য ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে, নবরূপ ভট্টাচার্য। তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নবরূপ, কলা উৎসবে প্রথম স্থান অধিকার করা আমার মনে হয় এটা ত্রিপুরা রাজ্যে তুমি প্রথমবার করলে। তোমার এটা একটা বিরাট প্রাপ্তি। এই জার্নিটা সম্বন্ধে একটু জেনে নেব। প্রথম থেকে বলতে গেলে 2015-এ তোমার প্রথমবার কলা উৎসব নামে একটা অর্গানাইজেশন প্ল্যান করা হয়, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং NCERTর আন্ডারে এবং স্পেশালি বিকশিত ভারত অভিযান যে একটা আমাদের একটা যে মিশন আছে, সেই মিশনের আন্ডারে কলা উৎসব অর্গানাইজ করা হয়। এবং এটা স্পেশালিটি হচ্ছে 9, 10, 11, 12-এর যারা স্টুডেন্টসরা আছে প্রত্যেকটা স্কুল থেকে সিলেক্ট হয়ে এসে তারা নিজের ট্যালেন্টকে বিভিন্ন সাবজেক্টে, যেমন ডান্স, স্টোরি টেলিং, এরপরে থিয়েটার, স্কাল্পচার মেকিং, ইনস্ট্রুমেন্টস প্লেয়িং, বিভিন্ন ধরনের যে সাবজেক্টস থাকে, এটার মধ্যে ওদের একটা কম্পিটিশন হয়। তো পরপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল, তারপর ন্যাশনাল লেভেলে কম্পিটিশনটা হয়। তো প্রথমে যারা ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয় তারা প্রথম স্থান অধিকার করার পর তারা স্টেট লেভেলে যায়। তো স্টেট লেভেলে যাওয়ার পর সেম কম্পিটিশনটা আবার হয়। এবার তখন কি হয় যে আমার আগরতলায় যেমন 8টা ডিস্ট্রিক্ট থেকে 8 জন প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়ে যারা এসেছে, 8 জনের সাথে আমার কম্পিটিশন করে ফার্স্ট হতে হবে, তখনই আমি ন্যাশনাল স্টেজে যেতে পারবো। তো আমি সেই জায়গায় নৃত্যে আমি যখন কম্পিটিশন করি তখন আমি ফার্স্ট প্লেস হোল্ড করি এবং আমি ন্যাশনাল স্টেজে যাই। সেখানে শুধু আমিই নয়, আমার সাথে ত্রিপুরা থেকে আরও বিভিন্ন সাবজেক্টে যারা যারা ফার্স্ট হয়ে এসেছে তারাও যায়। তো এইবার আমাদের কলা উৎসবটা ছিল 10th কলা উৎসব 2025-এ, এবং এই কলা উৎসবটা অর্গানাইজ করা হয় ভোপালে, মধ্যপ্রদেশে। তো সেখানে আমাদেরকে RIE রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশনে আমাদের এখানে থাকা খাওয়া ছিল এবং ওখানেই বড় করে কম্পিটিশনটা হয়। তোমার 7 to 8 ডেজের একটা কম্পিটিশন এটা হয়েছে, যেখানে তোমার বিভিন্ন সাবজেক্টের 7 to 8 সাবজেক্টস ছিল, প্রত্যেকটা সাবজেক্টের ইচ ডেতে কম্পিটিশন হয়। এবং ডান্সে আমি লাকিলি এবার ফার্স্ট প্লেস হোল্ড করেছি। শুধু আমিই নয়, আমার সাথে দৃশা দিদি এবং মনোজিৎ দুজনই তবলায় এবং স্টোরি টেলিং, থিয়েটারে সেকেন্ড প্লেস হোল্ড করেছি। তোমরা সবাই আমাদের রাজ্যের নাম একদম উজ্জ্বল করছো এবং এটা বিরাট প্রাপ্তি। ওখানে অন্যান্য যারা পারদর্শী আছে, অন্যান্য রাজ্য থেকে যে কলাকুশলীরা এসেছে, এদের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করেছো, একসাথে তোমরা থেকেছো, কি আদান প্রদান হলো তোমাদের মধ্যে আইডিয়াস? এটা ব্যাপারটা রিয়েলি ইন্টারেস্টিং। ব্যাপারটা বলতে গেলে বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের ইন্টারাকশনস। যেমন আমরা যখন ওখানে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন স্টেটে যারা ছিল তাদের একটা আলাদা একটা ইন্টারাকশন ছিল। যেমন তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি, তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের কালচার, তারা যে ডান্সে, আমি পার্টিকুলার ডান্সের ব্যাপারে বলতে গেলে এমন ধরনের আমি ডান্স দেখেছি, ফোক ডান্সেস অ্যান্ড অল, যেটা ধরো আমার আইডিয়ার বাইরে ছিল। বিভিন্ন ধরনের স্টেটস থেকে যখন আমরা একসাথে একত্রিত হয়েছে, তখন আমার থেকে ওরা ডান্স শিখছে, ওদের থেকে আমরা, শুধু এটা কম্পিটিশনই নয়, এটা অ্যাকচুয়ালি ইনার বন্ডিংটাও খুব ভালো হয়ে যায়। এবং অ্যালং উইথ দ্যাট ওদের সাথে আমরা মিলেমিশে এত ভালো একটা একটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যে ইট ফিলস ভেরি নাইস। আর তুমি নৃত্য যে ক্যাটাগরি আছে তাতে তুমি তোমার যে ধারা আছে তার প্রদর্শন করেছো, তাই তো? তো নিশ্চয়ই তুমি বললে অন্যান্য ফোক যারা ডান্সার আছে তারাও তাদের কালচারকে প্রেজেন্ট করেছে। তুমি কোন ডান্স ফর্মটা? আমি এবার কত্থক ডান্স প্রেজেন্ট করেছি। কত্থক একটা ভারতীয় ক্লাসিক্যাল ডান্স ফর্ম। এই ক্লাসিক্যাল ডান্স ফর্মকে আয়ত্ত করা বা তার প্রতি অধ্যয়ন রাখা, এটা একটা বিরাট প্রয়াস। তুমি নিশ্চয়ই ছেলেবেলা থেকে, একদম শিশু অবস্থা থেকেই এটা প্র্যাকটিস করছো। সেই জার্নিটা একটু তোমার থেকে জেনে নেব। তো ছোটবেলা থেকেই আমার পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি কালচারাল সাইডে খুব অ্যাক্টিভ। আচ্ছা। সো ব্লাড লাইনই হোক বা যেভাবেই হোক, আমি কালচারাল সাইডে খুব অ্যাটাচড। তো ছোটবেলা থেকে আমার ডান্সের প্রতি খুব একটা স্ট্রং অ্যাট্রাকশন ছিল। শুধু ডান্সই নয়, গানে, আবৃত্তিতে এবং নাটকে আমি অ্যাক্টিভ পার্টিসিপেট করেছি, কিন্তু এখন আর করা হয় না। ডান্সটাকে আমি পার্টিকুলারলি যখন ভালোভাবে শিখি আমার গুরু শ্রী চিন্ময় দাসের কাছে, তার কাছে আমি তালিম নিই এবং আস্তে আস্তে আমি কত্থকের ব্যাপারটা আমি জানার ইচ্ছে হলো যে কত্থক জিনিসটা কি, তাকে কেন আমরা এত বেশি প্রাধান্য দিই।
তো আস্তে ধীরে আমার কত্থক লার্নিংটা আস্তে আস্তে খুব স্ট্রং হতে থাকে, কারণ আমার গুরু শ্রী চিন্ময় দাস আমাকে খুব ভালোভাবে ট্রেনিং দেয়। তো এটাই যে ডান্সের প্রতি অ্যাট্রাকশন থেকে কখন আমি কত্থক ডান্সে আমি পার্টিকুলারলি চলে এলাম, এটা আমি এখন নিজেও বলতে পারছি না, কিন্তু এটা ঠিক যে কত্থকটা আমি জীবনে ছাড়বো না। তোমার ক্লাসিক্যাল ডান্সের প্রতি তুমি বলছো তোমার একটা খুব শিশু বয়সেই ঝোঁক এসেছিল, যার থেকে তুমি তারপর আস্তে আস্তে কথাকে ট্রানজিশন করেছো এবং সেটা কি তুমি এখন তোমার ভালোবাসা হিসেবে ধরো। তো ন্যাচারালি যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, তুমি কথাক নিয়ে কি কিছু ভাবছো ভবিষ্যতে? আই নো ইটস ভেরি আর্লি টু আস্ক ইউ দিস, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তাই তো? তো কি ভাবছো ভবিষ্যতে, কি ক্যারিয়ার অপশন হিসেবে? ব্যাপারটা আমার মাথায় অনেকদিন ধরে ঘুরছিল কোয়েশ্চেনটা। তো অ্যাকচুয়ালি আমাদের ডান্সে, কত্থক ডান্সে আমি দেখেছি মেল ডান্সার্সরা বেশি একটা আসে না, কারণ আমাদের যে সোসাইটি এটা খুব কন্ট্রোভার্সিয়াল ইয়েতে নিয়ে নিয়েছে যে মেলস আর নট ফর ডান্স, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সেস। তো আমি চাইছি আমি যদি আমার ডান্স দিয়ে আমি যদি আমার মতো আরও প্রচুর মেল ডান্সার্সরা আসতে পারে, তাদেরকে যদি আমি ভালোভাবে মোটিভেট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান কালচারের যে রেজোনেন্সটা এটা অনেকভাবে স্ট্রং হয়ে যাবে। শুধু এখন আমরা একটা কন্ট্রোভার্সির মধ্যে আছি যে না, ডান্স ইজ ফর ফিমেলস, দে আর নট, মানে আমরা একটু ব্যাক অফ আছি। তো আমি চাইছি যে আমার এটাই মিশন যে আমি ফিউচারে ডান্সের মাধ্যমে আমি এটা বোঝাতে চাই যে উই ক্যান, আমি যদি আসতে পারি তাহলে আমার মতো আরও প্রচুর নবরূপ আসতে পারে। এবং এটা তুমি ঠিক বললে যে একটা স্টিগমা রয়েছে, কিন্তু তার সাথে এটাও ভেবে দেখো যে ডান্স ইন জেনারেলি ক্যারিয়ার হিসেবে অনেকেই ভাবতে এত বছর অবধি সংকোচ বোধ করে এসেছে, যেটা আস্তে আস্তে রিভাইজ হচ্ছে, জিনিসটাকে অন্যভাবে দেখা হচ্ছে, অন্যভাবে তুলে ধরা হচ্ছে। আমি একটু স্মরণ করবো এই মুহূর্তে পণ্ডিত শ্রী বিরজু মহারাজের কথা, যার অনুপ্রেরণায় আজ বহু বহু যুবক যুবতী এবং শিশুরা অনুপ্রেরণা পায় ক্লাসিক্যাল ডান্সের প্রতি, ক্লাসিক্যাল ডান্সকে বোঝার। কারণ কথাক মানে কথাবাচনের একটা বিষয় আছে, এবং ডান্সের মাধ্যমে যে গল্পগুলো বলা হয়, স্টোরি টেলিং, সেটাকেও তুলে ধরা হয় একটু একটু অন্যভাবে, অন্যবদ্ধভাবে। এবার আমি একটু অফ টপিকই বলা যায় আসছি এই বিষয়ে। তুমি বললে যে ডান্সকে নতুন করে প্রেজেন্ট করা। আমরা ইদানিং দেখি সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে কথাককে, বা পার্টিকুলারলি কথাকই বলবো যেহেতু কথাক ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট ডান্স ফর্ম, বা ভারতনাট্যম বলো, বা যে যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে সেগুলোকে কিন্তু যুবক যুবতীরা অন্যভাবে প্রেজেন্ট করছে। তোমার কি মনে হয় সামাজিক মাধ্যম তোমাকে এনেবল করতে পারে ইন দ্য ফিউচার টু মিট দ্যাট গোল? অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে কত্থক জিনিসটা পুরোটাই সোসাইটাল। আমি যদি সোসাইটির স্টোরিজটাকে, বিকজ কত্থক মানে কথা, আমি স্টোরি প্রেজেন্ট করছি, তো সোসাইটাল ঘটনাকে তুমি যদি রিপ্রেজেন্ট করতে পারি, মানে আমি যদি রিপ্রেজেন্ট করতে পারি কত্থকের দ্বারা, দেন এটা অ্যাবসলিউটলি। দারুণ বললে। তুমি এখন ক্লাস 10-এ পড়ছো, স্কুল বা বন্ধু বান্ধব, ফ্যামিলির থেকে কিরকম সাপোর্ট পাও? প্রথম আমি যখন কত্থক ডান্সটা শেখা শুরু করি, আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি, বিকজ আমার ফ্যামিলি কালচারাল সাইডে খুবই অ্যাক্টিভ অ্যান্ড দে নো হোয়াট ইট ইজ। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট কিন্তু আমার অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে যারা ফ্রেন্ডসরা ছিল তারা বেশি একটা প্রথমে অ্যাকসেপ্ট করতে পারেনি। বলছে যে তুই ছেলে হয়ে ডান্স করছিস, ভালো লাগবে, মানে দে আর ভেরি লাইক ইন এ ব্যাক অফ স্টেজে ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আমার আস্তে আস্তে মানে গ্লো আপ যেটাকে বলি, গ্লো আপ ডান্সের মাধ্যমে হতে শুরু করলো, তখন আস্তে আস্তে দে হ্যাভ স্টার্টেড টু লাইক সাপোর্ট মি, এবং আস্তে আস্তে এখন মানে ওরাই বলছে যে তুই ডান্সটাকে কোনো দিন ছাড়িস না তুই। তো সেটাই মানে আমি বলতে গেলে আমার একটা পার্সোনাল একটা সাকসেস এটা দিয়ে। তো এটাই আমার মিশন, যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আশেপাশে যারা আছে তাদের থেকে একটা ইন্সপিরেশন পেলে কোনো কাজের প্রতি, যে কোনো কাজের প্রতি একটা অন্যরকম উদ্যম আসে ঠিকই। আমার শেষ প্রশ্ন আজ, তুমি একটা বিরাট ধারা, একটা বিরাট ঘরানার তুমি একটা পার্ট, তোমার নিশ্চয়ই কিছু আইডলস রয়েছে যাদের তুমি অনুপ্রেরণা হিসেবে দেখো, তাদের ব্যাপারে যদি একটু বলো। তো আমার কত্থকটা হচ্ছে লখনৌ ঘরানা। লখনৌ ঘরানা আমাদের মেইন ঘরানা। তো লখনৌ ঘরানার থেকেও আমি মাল্টি ঘরানা প্র্যাকটিস করি, বেনারস ঘরানা, জয়পুর ঘরানা। তো আমার সর্বপ্রথম আইডল আমার গুরু শ্রী চিন্ময় দাস, এবং তার সাথে আমার অনেক ডান্সার্স আছে, সবার নাম আমি এখন স্মরণ করতে পারবো না, মেবি অনেকের নাম আমার মনেও নেই, কিন্তু কিছু কিছু গুরুরা আছে যাদের আমার মানে একদম মনে আছে, যেমন শ্রী ধীরেন্দ্র তিওয়ারি স্যার, বিরজু মহারাজ স্যার, এবং আমার ফেভারিট বেনারস ঘরানার থেকে বিশাল কৃষ্ণ স্যার,
তো তাদের থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই এবং আমার মনে হয় যে তাদের মধ্যে একটা ইউনিকনেস আছে। আমি মনে করি যে ডান্স, কত্থক আমি ডান্স করছি, সবাই করছে, কিন্তু আমি যদি সেটাকে ইউনিক করতে পারি তবেই ওখানে আমার একটা পরিচয় হয়। তো আমি তাদেরকে আইডল বানিয়েছি যাদের একটা ইউনিকনেস আছে, তো তাদের থেকে আমিও চাইছি যে আমিও আমার নিজের ইউনিকনেসটা বের করতে পারি থ্রু কত্থক। কত্থক নিয়ে তুমি তোমার যে প্যাশনের কথা বললে সেটা সত্যি অনবদ্য, এবং পণ্ডিত বিরজু মহারাজের কথা আমি তুলেছিলাম কারণ আমরা যারা নভিস আছি এই বিষয়ে আমরা যা জানি তা সিনেম্যাটিক লিটারেচারের মাধ্যমে আমরা কত্থককে সর্বজনবিদিত হতে দেখেছি বা মেইন স্ট্রিম হতে দেখেছি পণ্ডিত বিরজু মহারাজের কোরিওগ্রাফির মাধ্যমে, বলিউড সিনেমাতে কোরিওগ্রাফির মাধ্যমে, এবং কিছু বিশেষ বিশেষ কাজ উনি করেছেন, যেমন বিশ্বরূপ একটা মুভিতে উনি 3টে ভাষাতে একই ডান্সে নবরসের 3টে রস ব্যবহার করেছেন, এরকম ওনার দক্ষতা প্রতিটা বিষয়ে। তো সেই ধারা, সেই বিরাট ধারার তোমরা অংশ, এবং তুমি বা তোমার সাথে যে কলাকুশলীরা আছে তোমরা অনেকটা পথ অতিক্রম করেই আজ এই প্রাপ্তি, তোমাদের এই অ্যাচিভমেন্টটা তোমাদের পাওনা। আগামী দিনে নিশ্চয়ই তোমাদের মতো আরও মেধাবী বা ট্যালেন্টেড শিল্পীরা রয়েছে যারা কলা উৎসবে অংশগ্রহণ করতে চাইবে, তাদের জন্য তোমার কিছু টিপস বা কি করে করতে হয় তার ব্যাপারে? এখন আমার মাথায় কোনো টিপস নেই, কিন্তু আমি একটা জিনিস নিশ্চয়ই বলতে পারি। আমি অ্যাকচুয়ালি কত্থকে এত বেশি একটা প্র্যাকটিস করিনি, বিকজ আমি এত বেশি একটা রেগুলার স্টুডেন্ট না। তো আমার মনে হয় আমি যদি মানে এত কম প্র্যাকটিস নিয়ে এবং ন্যাশনাল স্টেজে গিয়ে যদি প্রথম হয়ে আসতে পারি, আমার মনে হয় তোমরা সবাই পারবে। যারা আমার এই যে আছো এবং যারা কলা উৎসবে পার্টিসিপেট করতে পারো, তোমরা সবাই পারবে। এবং আমার মনে হয় যে কলা উৎসব তোমাদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এবং আমি আমার দিক থেকে বলতে গেলে আফটার আই হোল্ড লাইক দ্য ফার্স্ট পজিশন, অনেকটা লাইফ চেঞ্জ হয়ে গেছে। কারণ সেইখানে আমি দেখতে পেরেছি আমি কত্থকটাকে যে একটা স্টেজে দেখতাম, আফটার দিস অ্যাচিভমেন্ট আমার ওটার একটা ভিশনারি চেঞ্জ হয়েছে। তো আমার মনে হয় যে সবারই কলা উৎসবে পার্টিসিপেট করা দরকার, এবং উইনিং হচ্ছে কি না বা উইনিং তুমি পাচ্ছ কি না সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি যে ন্যাশনালে যাচ্ছ, গিয়ে সেটা যে অনেক কিছু শিখতে পারছো, সেটাই অনেক বড় ব্যাপার। এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি, তোমরাও পারবে। তো স্কুলের মাধ্যমে নিশ্চয়ই এই মানে অ্যাপ্লিকেশনটা বা এই প্রসেসটা স্কুলের মাধ্যমে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তোমার প্রত্যেকটা মানে আগরতলায় আমি যেটা দেখলাম, আগরতলায় বিভিন্ন ধরনের স্কুল থেকে স্টুডেন্টসরা আসে, এবং সেই স্কুলের স্টুডেন্টসরা মিলে যে কম্পিটিশনটা হয় ডিস্ট্রিক্ট লেভেলে, সেই ডিস্ট্রিক্ট লেভেলে একজন স্টুডেন্ট সিলেক্ট হয় ফার্স্ট পজিশনে। তো আমি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির থেকে আমি সিলেক্ট হয়েছি ফার্স্ট পজিশনে। ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল টু ন্যাশনাল লেভেল আমি যে রিপ্রেজেন্ট করছি, প্রথমে আমি স্কুলকে রিপ্রেজেন্ট করি, স্টেট লেভেলেও আমি স্কুলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু যখন আমি ন্যাশনালে যাই আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি। বাট স্টিল আমি শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির থেকে গিয়েছি, তো এটা স্কুলটা ম্যাটার করছে। তোমার এই অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্সের কিছু ঝলক কি আমরা এবার দেখতে পারি দূরদর্শনের পর্দায়? একদম। আমরা এবার দেখে নেব নবরূপ ভট্টাচার্যকে। কলা উৎসবে সে প্রথম স্থান অধিকার করেছে ডান্স ক্যাটাগরিতে, নৃত্য ক্যাটাগরিতে, এবং এত কম বয়সী যথেষ্ট ধৈর্যশীল ছেলে সে, তার মধ্যে যথেষ্ট মেধার ছাপ রয়েছে। তার থেকে আমরা আজ তার অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্সের একটু ঝলক দেখে নেব।
আছে